আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে থাম্বেল এবং হেডলাইন থেকে বুঝছেন যে আমি কি বলতে চাচ্ছি, যে বিএনপির বিজয়, ইউনূস কাকা যাচ্ছেন কবে। বিএনপির বিজয় হয়েছে এই নির্বাচনে, যে নির্বাচনই হোক আর যেভাবে নির্বাচনই হোক, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন। তারপরও আপনাকে সংসদীয় গণতন্ত্রের হিসাব যদি করতেছেন, আপনাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ, নির্বাচন হয়ে গেছে, কারণ পরবর্তী কোনো সরকার এসে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে পারবে না। যেমন 96 একটাও পারেনি, 15 ফেব্রুয়ারি ইলেকশন সেম। তো এখানে আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সেই জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন, বিএনপি না, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই কিরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16 হাজার ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6.5 কি 7 হাজার। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3,500, আওয়ামী লীগ পেয়েছিল 650। ভোটের হিসাব, তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4,500-5,000 ভোট পেল 96। তো তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি, ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2.5 হাজার ভোট পাইতে, এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই অবস্থা শোচনীয়। জামাত 200, 250, 300 এরকম ভোট পাইতো। সে জায়গায় এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, ওকে আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15,000 ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে, তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী 4 কেন্দ্রে হেরে গেছে। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25 হাজার ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96,000 ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে। 96,000 ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির, 3বারের ফেল করা আমির, তিনি এবার 20,000 ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে হিমশীতল কাঁপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার মধ্যে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন। জামাতের এই উত্থান, এটা হচ্ছে ভূমিধস বিজয়। আর এই অবস্থা যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন। আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু, আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে, যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেসব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিছে। মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন এমন কিছু আসন আছে যেটা আমি জানি, যে সেখানে নির্বাচনের আগের দিন বিএনপি 800, 500, 1,000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে কেন্দ্রে। সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1,000, 1,500, 2,000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো, এটা তো আরো টাফ হইতো সবার জন্য। সেখানে কে জিততো কে হারতো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইলেকশনটা আরো টাফ হয়ে গেছে। তো তারপরে এই অবস্থায়ও বিএনপি কে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে। বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতে তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে, বিএনপির কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় উচিত। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন, তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন। তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে। এটা যদি বিএনপি
অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবে। এখন কিন্তু হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তার এক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব, এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে, সেটা ওকে। কিন্তু বিএনপিকে বিজয়ীতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জামাতের এই শক্তির আসন, এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি, জাগলাট ইউনিয়নের সাবেক আপনারা যুক্ত থাকেন ডিপো চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের জাগলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সেই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের কথা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকর মায়ের ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন। আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহ না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে। বিএনপি পাগল, ওই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যখন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন, ফেসবুক ওপেন করবে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনো সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন, অনেকেই হয়তো বাড়ি ঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন, মামলা আপনাদের উঠবে না ভাই, জামিনও হবে কিছু কিছু, নতুন নতুন মামলাও খাবেন, কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন নতুন, যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেম। আবার কোনো ইলেকশন আসলে না, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন, গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে যে কোনো নির্বাচনে, এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা। না ভাই, এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি। আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি, আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন। কোনো দলীয় বাজি ছিল না ওনার। যা ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা 6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন, কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধব। উনাকে মামলা দিয়ে ঢুকানো হলো। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত, তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না, আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%।
আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে। নির্বাচন কমিশন চাইলেই এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন ওই রাষ্ট্রীয় সফর। এখন উনি কি ব্যক্তিগত সফর করেন না রাষ্ট্রীয় সফর করবেন, সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন, সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল, কিন্তু এখানে তো 225-30 আসনের উপরে। কাছে যে 8জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এটা সব বিএনপিতে চলে যাবে, এটা আপনি লিখে রাখতে পারেন, না সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তো হাঁ ভোট জিতে যদি সংসদে আনতে হয় তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে, উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন, তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি, আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন, উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না, তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমি এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয়রাজ দেখা যায় আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারা যেগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কার সাজিয়েছে, অমুক তমুক, কার সাজিয়ে কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিব, যাতে বিএনপি বুঝে যে কারা কারা জামাতের ছিল, কাদের সাথে কি করা উচিত, এটা যাতে বিএনপি বুঝে, এবং কিভাবে দেশটাকে ওনারা আমাদের কথাগুলো একটু শুনে, যদি 2-1টা শব্দ যদি ওনাদের কাছে ভালো লাগে, নিতে পারেন আমাদের কাছ থেকে, বুঝতে পারেন। কারণ এখনই সমালোচনা একেবারে বিএনপি এই ডুবাই ফেললে ওই মেরে ফেললে ওগুলা বলবো না, সমালোচনার সময় আছে, কি হয় দেখি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই হয়তো ভাবছেন পরবর্তী কি, বিএনপি তো জিতলো আর শফিকুরের জামাত তো হারলো, যদিও উনি এখনো হার স্বীকার করেননি। বিএনপি 200-র ওপরে ভোট পেয়েছে, 300 আসন সংসদের, জাতীয় সংসদের মোট 350, তার মধ্যে 50 জন তো মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে 300 আসন। এই 300 আসনের মধ্যে 200 আসনের উপরে বিএনপি জিতে গিয়েছে। এখন শেষ মুহূর্তে এই যে খেলাটা ঘুরলো, জামাতের যে খেলা, সারা রাত ধরে ভোট মারা, সারা রাত ধরে আপনার দাঙ্গা হাঙ্গামা করা, পুরো দেশটাকে দখল করার একটা চক্রান্ত করেছিল জামাত। তার সঙ্গে চক্রান্তে যোগ দিয়েছিলেন আমাদের বলবো না, আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তো বরাবরই জামাতি, এবং জামাতের প্ল্যানেই উনি চলছিলেন। কিন্তু গতকালকে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তাকে ফোন করে চরম ধমক দিয়েছেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ভারত আপনাকে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় নেবে না, 8 ঘন্টা লাগবে আপনাকে তুলে আনতে। আপনি ভারতের কথা শুনে কাজ করুন, যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী কথা বলুন, চলুন। তারপরে একদম ওয়াকারুজ্জামান পুরো খেলা ঘুরিয়ে দেন, মার দাঙ্গা চারিদিকে করে একদম জামাতের প্রার্থীকে একেবারে আটক করে গুলি শুদ্ধ বন্দুক সন্দুক আটক ফাটক করে টাকা পয়সা ধরে জামাতের মধ্যে একটা ত্রাস ধরিয়ে দেন। এদিকে আপনার আওয়ামী লীগ কর্মীরা তো ঘরের মধ্যে বন্দী,
তার মধ্যে যতটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, রিগিং করা সম্ভব, সব তো করে নিয়েছে। এখন হিসেব অনুযায়ী যদি অফিসিয়াল হিসেব ধরেন তাহলে 14%-এর বেশি ভোট পড়েনি। 14%, বাকিটা সব ভেজাল। আর বিএনপি ঘরে পুরো ভোটটা পড়েছে। হ্যাঁ, কিছু ভোট, এরকম খবর আছে, কিছু ভোট আওয়ামী লীগেরও রয়েছে, যারা বিএনপির মানে এর তলায় আশ্বাসে বেঁচে আছেন যে আমরা তোমাদেরকে দেখব, তোমরা আমাদের সঙ্গে থাকো, তারা কিছু কিছু গিয়েছেন, এমন খবরও আছে। এখন ব্যাপার হচ্ছে, এই সকালবেলা আমি ভিডিওটা করতে বসলাম কেন? এখন ঘড়িতে বাজে 9টা। এই খবরটা হচ্ছে নিঃশব্দে অজিত দোভাল খেলে দিলেন, এবং কালকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মানে ফোন করে শুভেচ্ছা ফোন আলাপ হয়েছে, এবং জিজ্ঞেস করেছেন, দিদি আপনি কবে ফিরতে চান? এর মধ্যে নিহিত আছে এক গুরু তত্ত্ব, কবে ফিরতে চান। অর্থাৎ এবার আপনারা মনে করুন, পেছন দিকের ইতিহাস মনে করুন, যখন আমাদের তারেক জিয়ার মা যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রদূতের হাত থেকে হাত দিয়ে কোনো রকম শোক বার্তা পাঠায়নি। গিয়েছিলেন কে? স্বয়ং জয়শঙ্কর। তিনি গিয়ে আলাদা তারেক রহমানের সঙ্গে মিটিং করেছিলেন, এবং সেখানেই ঠিক হয়েছিল যে তারেক রহমান ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি এই যে আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানো এই যে সরকারি অর্ডারটা, সেটা উনি খারিজ করবেন। প্রথম ধাপ হচ্ছে এইটা, অর্থাৎ আওয়ামী লীগ, তার উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগের নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হলো সরকারিভাবে। তারেকের সমস্ত মামলা তো অনেক এই হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা বোঝাপড়া একটা ভারত করাচ্ছে। এইবার আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশে ফিরবেন। তাই নরেন্দ্র মোদী বলেছেন আপনি কবে ফিরতে চান, সেই অনুযায়ী তারেক রহমানের সঙ্গে কথাবার্তা হবে। কারণ তারেক রহমান গদিতে বসে প্রথম যে সইটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত যে নথি আছে সেটাকে বাতিল করবেন, এবং তার বিরুদ্ধে যত মামলা আছে সেই মামলাগুলোকে বাতিল ঘোষণা করবেন। এটা ছিল ভারতের প্রথম শর্ত জয়শঙ্করের সঙ্গে মিটিং এর সময়তে। এবার সেই শর্ত অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারেক রহমান জয়শঙ্করকে ফোন করে জানান পরশু দিনকে যে জামাত যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে, সরকারি এতে ইউনূস কাজে লাগিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, সেখানে তো আপনাদের সঙ্গে কথা বললেও আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব। তারপরে কথা হয় অজিত দোভালের সঙ্গে। তারপর অজিত দোভালের বুদ্ধিতে হবে বা কিছু একটা হবে, আমাদের সেনাপ্রধান তারপরে ফোন করে চমকান হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বেসিক্যালি কিন্তু ভীতু মানুষ, সবসময় নিজে একটু বাঁচিয়ে চলেন, নিজের পেছনে বাটামটা যাতে না পড়ে সেই জন্য বাঁচিয়ে চলেন। ওয়াকারুজ্জামানের কাছে যখন এই ধমকটা গেল, তখন ওয়াকারুজ্জামান দেখলো আমি তো বিপদে পড়ে যাব। ভারতের কথা যদি শোনেন, সেনাপ্রধান বলেছেন ভারতের কথা যদি শোনেন তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন এবং দেশেও থাকবেন, আর আপনি যদি বিদেশে যেতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেবে না। আর যদি আপনি তার অন্যথা করেন তাহলে আপনাকে তুলে আনতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে না, আধ ঘন্টা সময় লাগবে না আপনাকে তুলে আনতে, আপনি যেখানেই থাকুন, আমরা সব জানি। তারপরে এখন
টনক নড়ে, তারপরে তো ওই কাণ্ড হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আমি গতকালকে ভিডিও যেটা করেছি সেখানে শেখ হাসিনার যে বার্তা আমি দিয়েছি, সেখানে আপনারা সবাই লিখেছেন যে পরবর্তী কি। পরবর্তী হচ্ছে এইটা যে প্রথম ধাপে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে নির্বাসিত করা, সেই আদেশটাকে খালাস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা, মানে বাতিল করা। এবং তৃতীয় হচ্ছে নিরপরাধ যত আওয়ামী লীগ কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে দিতে হবে। কোনো জামিন নয়, বেকসুর খালাস করে দিতে হবে। এগুলো কিন্তু শর্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের কর্মী, নেতা, যারা লেখক, বুদ্ধিজীবী, শিল্পী যারা রয়েছেন, যারা এই অত্যাচারের শিকার হয়েছেন, তারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী মাসখানেকের মধ্যে আপনাদের পুরোপুরি মুক্তির ব্যবস্থা হবে। সেখানে কোনো জামিনের প্রসঙ্গ থাকবে না। এবার সব তো হলো, শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি আবার নির্বাচনী কাজকর্ম শুরু করে দেবেন। আর এই সরকার টিকবে না, কারণ যখনই শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, তিনি যখন বলবেন যে আমাকে উৎখাত করা হয়েছিল, এই চক্রান্ত হয়েছিল আপনাদের চোখের সামনে, এইবার 16 বছর ধরে আমি যা করেছি, আমাকে চোর সাজানো হয়েছিল, আমি কতটা চোর কতটা সাধু আপনাদের চোখের সামনে, আমি কি দেশ রেখে গেছিলাম আর কি দেশ হয়েছে সেটা আপনাদের চোখের সামনে, অথচ আমাকে চোর প্রমাণিত করে আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই বার্তা যখন ধীরে ধীরে সশরীরে তিনি দেবেন, তখন দেখবেন হাওয়া পাল্টে গেছে। একটা বিদেশি চাপ একটা আসবে। ভারত চাইছে কি আপাতত ব্যাপারটা ধামাচাপা হোক, আপাতত জিনিসটা ধামাচাপা হোক, তারপর এখন দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করে তখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হয়নি, সেই নির্বাচনটা করতে হবে আওয়ামী লীগকে রেখে, জাতীয় পার্টিকে রেখে, এবং আর যত দল আছে সমস্ত দলকে রেখে সেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন যদি হয়, সমস্ত দলকে রেখেও যদি হয়, প্রধান বিরোধী দল হবে বিএনপি, এবং বিএনপি সেই মর্যাদা পাবে। ভারতের সঙ্গে যা কথা হয়েছে, সেই বিএনপি সেই মর্যাদা পাবে। আর যদি যৌথভাবে তারা কোনো রকম সরকার গড়ে, বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। অঙ্কে এমনও রয়েছে, উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। এখন পুরোটাই হচ্ছে ভাসমান। এই যে আমি যেটা বলছি, আপনারা কোনোটাই ধরে নেবেন না যে এটাই হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ভাসমান। কোনটা হবে কোনটা হবে না, এটা আমি এখন আপনাদের বলছি বটে, এটা অনেক স্পেকুলেশন আছে। কখনো ধরে নেবেন না, আবার ভবিষ্যতে বলবেন না আপনি তো বলেছিলেন, তো হলো না। এগুলো হচ্ছে স্পেকুলেশন, কূটনৈতিক মহলে স্পেকুলেশন। যে স্পেকুলেশনের কথাটা আমি আপনাদেরকে বলছি, অনেক কিছুই ঘটতে পারে। এটা আবার উল্টোও করতে পারে, সম্পূর্ণ উল্টো করতে পারে, তখন আবার অন্য ব্যবস্থা হবে। তো এখন আপনাদের যেটা এরকম প্রাথমিক জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন। শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি, কিন্তু আমি কূটনৈতিক মহল থেকে যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদিজি জিজ্ঞেস করেছেন, দিদি আপনি কবে ফিরতে চান? উনি বলেছেন, আমি যত শীঘ্র সম্ভব ফিরতে চাই, আপনারা ব্যবস্থা করুন। কারণ দেশ এখন শান্ত হবে, দেশকে এখন শান্ত করতে হবে।